এই সাইকেলটা মাথার মধ্যে থাকলে পরে আমরা অনেক কিছু কনসেপ্টটা সহজে বুঝতে পারি। এই জন্য এই সাইকেলটা হেডিং করে আজকের শুরু করছি। পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থ পদার্থ কাকে বলে? পদার্থ কি? অল ম্যাটার ইজ মেড অফ অ্যাটম, অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটম আর ইন কনস্ট্যান্ট মোশন, একটা কনস্ট্যান্ট মোশন আছে। পার্টিকেল মুভমেন্ট ডিটারমাইন্স দি স্টেট অফ ম্যাটার। যে পার্টিকেলগুলো দিয়ে তৈরি পদার্থটা, তাদের মুভমেন্ট, গতি, মানে এক জায়গা থেকে অন্য দিকে মুভমেন্ট করবে, সেই মুভমেন্ট ডিটারমাইন করবে, মুভমেন্টেই ঠিক করবে দি স্টেট অফ ম্যাটার। মুভমেন্টটা কেমন হলে স্টেটটা কেমন হবে বা অবস্থাটা কেমন হবে, পদার্থের কণাগুলো কেমন গতিতে চলছে, কীরকমভাবে চলছে, যার উপর নির্ভর করবে যে পদার্থটা কী হবে, কঠিন হবে, তরল হবে, গ্যাসীয় হবে। তো পদার্থের অবস্থান্তর কি? তো খুব সহজভাবে পদার্থের যে কোনো একটি অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তনকেই পদার্থের অবস্থা পরিবর্তন বলে। পদার্থের কটি অবস্থা? আমরা জানি পদার্থের তিনটি অবস্থা, সলিড, লিকুইড, গ্যাস, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাস। এই তিন ধরনের অবস্থা। এখন ধর এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন এমনভাবে পড়তে পারে। তো পদার্থের কয়টি অবস্থার কথা? তিনটি অবস্থা। তো সাধারণভাবে পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। এই তিনটে অবস্থার বৈশিষ্ট্য আছে কিছু, সেই বৈশিষ্ট্য আমরা জানবো। এই যে তিনটে অবস্থায় যেগুলি পরস্পর পরিবর্তিত হয়, একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারে। তো আমরা প্রথম অবস্থা, পদার্থের কঠিন অবস্থা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দেখো কঠিন পদার্থের বৈশিষ্ট্য কীরকম। আকার নির্দিষ্ট, শেপটা নির্দিষ্ট, আয়তন সেও নির্দিষ্ট, আয়তন থাকে। পরমাণুগুলি খুব কাছাকাছি থাকে, মানে যে পরমাণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, সেই কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং ওই জায়গা থেকেই কম্পিত হতে থাকে। তাহলে প্রত্যেকটা পদার্থের পরমাণুগুলো কাঁপতে থাকে, কিন্তু সে কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক। এখানে কঠিন পদার্থের অণুগুলো কাঁপতে থাকে, কম কাঁপতে থাকে তরল পদার্থের তুলনায়, বা গ্যাসীয় পদার্থের তুলনায় খুব কম কাঁপতে থাকে, এক জায়গা থেকে কণাগুলো কাঁপতে থাকে। তো এটা কঠিন পদার্থের খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এক জায়গা থেকে কম্পিত হতে থাকে, এটা মনে রাখতে হবে। তরল পদার্থ, দ্বিতীয় অবস্থার কথা বলা হচ্ছে। তরল পদার্থ, তার বৈশিষ্ট্য কীরকম? আকার, এর আকার নির্দিষ্ট, অনির্দিষ্ট। আকার অনির্দিষ্ট কেন? কারণ একটা গ্লাসের মধ্যে যদি রাখা হয় তরল পদার্থকে, সে গ্লাসের আকার ধারণ করবে, বা কাপের মধ্যে রাখলে কাপের আকার ধারণ করবে। এই জন্য এর আকার নির্দিষ্ট নয়। আর আয়তনটা নির্দিষ্ট, নির্দিষ্ট পরিমাণে আয়তনে বিরাজ করে, নির্দিষ্ট তাপমাত্রায় আয়তনটা নির্দিষ্ট। পরমাণুরা একটু দূরে দূরে থাকে, অর্থাৎ কঠিন পদার্থের যে ঘেঁষাঘেঁষি থাকে, একদম কম্প্যাক্ট অবস্থা থাকে কঠিন পদার্থের পরমাণুগুলো, কিন্তু এক্ষেত্রে তরল পদার্থের পরমাণুগুলো একটু দূরে দূরে থাকে। গতিশীল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। গতিশীল, এ সাধারণত অভিকর্ষের দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ আকর্ষণ বলের দিকে তার স্থানান্তরিত ঘটে। এটা আমরা পরে একটু একটু করে জানব। গতিশীল এবং অধিক গতিশীল যুক্ত, অর্থাৎ কঠিন পদার্থ থেকে বেশি গতিশীল যুক্ত এদের পরমাণুগুলো হয়। তাহলে এটা হচ্ছে তরল পদার্থের পরমাণু, এরকমভাবে ছবির আকারে দেখা হলো। তৃতীয় অবস্থা যেটা পদার্থের গ্যাসীয় অবস্থা। তো পদার্থের গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় পদার্থের অবস্থার তার বৈশিষ্ট্য কি? আকার অনির্দিষ্ট, অর্থাৎ আকার অনির্দিষ্ট কীরকম? যে একটু এক মুঠো গ্যাস যদি একটা ঘরের মধ্যে রাখা হয়, সে সারা ঘরের আকার ধারণ করবে এবং আয়তনও ধারণ করবে। আবার একটা কাপের মধ্যে রাখলেও বা একটা বাক্সের মধ্যে রাখলেও তার আকার এবং আয়তন দুটোই ধারণ করবে। ফলে এর আকার এবং আয়তন দুটোই অনির্দিষ্ট, নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। অর্থাৎ বলা হচ্ছে যে তাহলে এখানে পরমাণুরা খুব গতিশীল, এমন গতিশীল এবং অধিক গতিশীল যুক্ত, যেটা তরল পদার্থের
পরমাণুগুলো যে গতিশক্তি যুক্ত তার থেকেও বেশি গতিশক্তিযুক্ত গ্যাসীয় পদার্থের পরমাণুগুলো। অ্যাকচুয়ালি গ্যাসীয় পদার্থের পরমাণুগুলো ইতস্তত বিক্ষিপ্ত ভাবেই ঘোরাফেরা করে। ইতস্তত বিক্ষিপ্তভাবে বলতে র্যান্ডম মোশন যেটা বলা হচ্ছে, তাদের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সোজা যায় একটা গতি নিয়ে, আবার ধাক্কা খেয়ে আবার অন্যদিকে ফেরে, যা হোক এইরকমভাবে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে গ্যাসীয় পদার্থের পরমাণুগুলো। ধরো একটা মেলার কথা চিন্তা করলে, একটা মেলার লোকজন যদি উপর থেকে লক্ষ্য করা যায়, তো লোকজন যেভাবে চলাফেরা করে বিভিন্ন দোকানে বা পথচারী যেভাবে চলাফেরা করে, তখন সেই এক একটা লোককে যদি একটা পরমাণু হিসাবে কল্পনা করা হয়, তো সেখানে গ্যাসীয় পদার্থের পরমাণুগুলো কথা বোঝানো হবে। র্যান্ডম মোশন বিভিন্নভাবে, এখানে ধাক্কা খেয়ে ওখানে, ওখানে ধাক্কা খেয়ে এখানে, এইরকমভাবে হবে। আমরা পরে গ্যাস নিয়ে পড়বো ক্লাস 10-এ। তো এখানে গ্যাসীয় পদার্থের পরমাণুগুলো একটু এই সম্পর্কিত, এই যে পদার্থের অবস্থা পরিবর্তন হবে তার জন্য শক্তির প্রয়োজন। সাধারণত তাপ শক্তি, কঠিন থেকে তরলে পরিণত করতে গেলে তাপ দেওয়া হয় বা তাপ নিষ্কাশন করা হয় যখন উল্টোটা করা হবে তরল থেকে কঠিনে। এইরকমভাবে একটা শক্তি প্রয়োগ বা নিষ্কাশন করলেই তার কতগুলো ঘটনা ঘটে, সেইগুলো আমরা একটু একটু করে জানার চেষ্টা করব। যেমন গলন, তাপ প্রয়োগে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। এটা খুব সাধারণ ব্যাপার, কঠিন পদার্থের ক্ষেত্রেই গলন প্রযোজ্য। কঠিন থেকে তরলে পরিণত হওয়া, এই ঘটনাকে গলন বলা হয়। গলনাঙ্ক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। গলনাঙ্ক কাকে বলা হয়? নির্দিষ্ট চাপে তাপ গ্রহণ করে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে চাপটা নির্দিষ্ট করা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, চাপের উপর ডিপেন্ড করে কিন্তু ওই তাপমাত্রাটা। তাহলে এটাকেই গলনাঙ্ক বলা হবে। চাপ নির্দিষ্ট চাপে তাপ গ্রহণ করে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে ওই তাপমাত্রাকে গলনাঙ্ক বলা হয়। খুব ইম্পর্টেন্ট, গলনাঙ্ক কাকে বলে। তো বরফের গলনাঙ্ক কত? বরফ কঠিন, তার থেকে তরলে পরিণত হলে, এটা তোমরা সবাই জানো। গলনাঙ্কের উপর চাপের প্রভাব কি? একটু আগে বলছিলাম চাপ নির্দিষ্ট করা হবে। কেন চাপ নির্দিষ্ট করা হবে, কি প্রয়োজন? দেখো, প্রথম নাম্বার বলছে গলনের ফলে যেসব পদার্থের আয়তন কমে, চাপ বৃদ্ধি করলে তাদের গলনাঙ্ক কমে বা কম তাপমাত্রায় গলে যায়। চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যাবে। যেমন বরফ, পিতল, ঢালাই লোহা এইগুলো ইত্যাদি। যেমন দেখো, বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কিন্তু চাপটা কোথায়? প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের গলনাঙ্ক। আমি যদি চাপটা বেশি করি, প্রমাণ চাপের থেকে বেশি চাপ প্রয়োগ করি বরফের উপর, এবং সেক্ষেত্রে বরফের গলনাঙ্ক হবে 0 ডিগ্রির থেকে কম, অর্থাৎ -ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলতে পারে। তো এইরকমভাবে যেসব পদার্থগুলো আয়তন কমে যায় গলে, বরফ কিন্তু মনে রাখবে, বরফ আয়তন কমে যাবে কিন্তু গলে জলে পরিণত হলে। হ্যাঁ, এটা নিয়ে তোমরা আগে পড়েছো বরফ। তো সেরকমভাবে পিতল বা ঢালাই লোহা ইত্যাদি। সেকেন্ড পয়েন্ট দেখো, গলনের ফলে যেসব পদার্থের আয়তন বৃদ্ধি পায়, এর বিপরীতটা বৃদ্ধি পায়। চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক বৃদ্ধি পাবে। যেমন মোম যখন কঠিন থেকে গলে তরলে পরিণত হয় তখন তার আয়তন বেড়ে যায়। এক্ষেত্রে যদি চাপ বাড়াই তো তার গলনাঙ্ক বেড়ে যাবে, অর্থাৎ যে তাপমাত্রায় গলতো তার থেকে বেশি তাপমাত্রায় গলবে। সেরকমভাবে তামা, সোনা, ন্যাপথালিন এগুলো। থার্ড নাম্বার পয়েন্ট, গলনাঙ্কের উপর অপদ্রব্যের প্রভাব। অর্থাৎ কোনো পদার্থের মধ্যে যদি অপদ্রব্য থাকে, অন্য পদার্থ মিশিয়ে থাকে, হ্যাঁ, তা সেক্ষেত্রে সাধারণত গলনাঙ্ক কমে যায়। চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, কম চাপ। আচ্ছা, পুনঃশীলী ভবনটা কি? এটা আমি একটু ছবি এঁকে দেখালে ভালো হতো। তোমার বইয়ে পরিষ্কার আছে, তোমার বইটা একটু ফলো করবে। চাপের প্রভাবে বরফ গলে যাওয়ার পর, কম তাপমাত্রায় গলে যাচ্ছে চাপ প্রয়োগ করলে, গলে যাওয়ার পর ওই চাপ
কমার ফলে, আবার চাপ যদি আমি ছেড়ে দিই, চাপ কমাবার ফলে জলের পুনরায় বরফে পরিণত হওয়ার ঘটনাকে পুনঃশীলীভবন বলে। এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব তোমাদের সঙ্গে। বেশ, হিমমিশ্র কি? যে সকল মিশ্রণ দিয়ে খুব কম তাপমাত্রা সৃষ্টি করা যায় তাকে হিমমিশ্র বলে। উদাহরণ দেখো, দুটো উদাহরণ দেওয়া আছে। 3 ভাগ বরফের গুঁড়োর সাথে 1 ভাগ সাধারণ লবণ মেশালে মিশ্রণের তাপমাত্রা -22 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আর একটা দেখো, 2 ভাগ বরফ গুঁড়োর সাথে 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড মেশালে মিশ্রণের তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। হিমমিশ্রের ব্যবহার মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণে হিমমিশ্র ব্যবহার করা যেতে পারে। আইসক্রিম তৈরি করতে এবং পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার বিভিন্ন পরীক্ষাগারে ব্যবহার করা হয় এই হিমমিশ্র খুব প্রয়োজনীয় জিনিস। বাষ্পীভবন কি? অর্থাৎ তরল থেকে যখন গ্যাস হবে সেই পর্যায়ে, অর্থাৎ তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। বাষ্পীভবন 2টি পদ্ধতিতে হয়। কটি পদ্ধতিতে হয়? বাষ্পায়নে হয়, আবার স্ফুটনে হয়। 2 রকম পদ্ধতিতে বাষ্পীভবন হয়, বাষ্পায়ন, স্ফুটন। বাষ্পায়নটা কি? খুব ইম্পর্টেন্ট থিং, দেখো, যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বা পদ্ধতিকে বাষ্পায়ন বলা হয়। তাহলে যে কোনো তাপমাত্রা কিন্তু এই ইভোপেরেশন বা বাষ্পায়ন এটা হতে থাকে। পুকুরের উপরের তলদেশ থেকে, কোনো পাত্রের উপরের তলদেশ থেকে, নদীর উপরের তলদেশ, সমুদ্রের তলদেশ থেকে, উপরের তলদ থেকে অনবরত এই জল ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে। তো এটাই বাষ্পায়ন বলে। দেখো, চা যদি দেওয়া হয় সেখান থেকেও হতে পারে। বাষ্পায়নের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। এই বাষ্পায়ন যেটা অনবরত হয়েই চলেছে, বাষ্প পরিণত হয়ে চলেছে তরল পদার্থের উপরিতল থেকে, তার উপর বিভিন্ন বিষয়ের প্রভাব আছে। সেটা কি? তরলের প্রকৃতি মানে সে কতটা উদ্বায়ী, কতটা কম তাপমাত্রা নিয়ে সে বাষ্প পরিণত হবে তার উপর নির্ভর করবে। বাষ্পায়নের হার, বাষ্পায়ন যেমন একটা অ্যালকোহল জাতীয় পদার্থ তাড়াতাড়ি বাষ্পীভূত হবে জলের তুলনায়, এরকম প্রকৃতির অনুযায়ী নির্ভর করবে। 2 নম্বর বলছে, দেখো, তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বৃহৎ হবে, বড় হবে, তত বেশি বাষ্প উৎপন্ন হবে। বায়ুর শুষ্কতা, অর্থাৎ বায়ুতে যদি জলীয় বাষ্প কম থাকে তো সেখানে সেই জলীয় বাষ্পের অভাব পূরণ করতে উপরিতল থেকে বাষ্পবহন হবে। বায়ু শুষ্ক থাকলে বাষ্পবহনের হার বেশি হবে, আর ভিজে তাহলে কম হবে। বায়ুর চাপ যদি বেশি থাকে তখন বাষ্প হতে বাধা দেবে চাপ দিয়ে, সেই জন্য বায়ুর চাপটা যদি কম থাকে বাষ্পবহনের হারও বেশি হবে। তরল সংলগ্ন বায়ুর তাপমাত্রা, তাহলে প্রকৃতির তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যদি বেশি হয় তখন বাষ্পায়ন তো সে সুবিধা হবে, সে এখান থেকে পাশাপাশি তাপ নিয়ে এসে বাষ্পে পরিণত হয়ে যাবে, এটা ব্যাপার। আর বায়ু চলাচল, তরলের উপরিতল থেকে যদি বায়ু চলাচল করে বেশি মাত্রায় তখন বাষ্পায়নের হার বেশি হবে। তো এইরকমভাবে প্রশ্ন পড়তে পারে বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে, এবং প্রত্যেকটা থেকে একটা ছোটো ছোটো প্রশ্ন হতে পারে। আমরা দেখব স্ফুটন। সেই তরল পদার্থে যদি আমি তাপ দিই সেটা ফুটতে শুরু করবে। তো সেই তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা হওয়ার পর্যায়ে এখানে তাপ প্রয়োগের ফলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সমস্ত অংশ থেকে দ্রুত গতিতে তরলের বাষ্পে পরিণত হওয়ার অবস্থাকে স্ফুটন বলা হয়। তাহলে স্ফুটন একে বলা হয়। যতক্ষণ না সমস্ত তরল বাষ্পে পরিণত হয় ততক্ষণ ওই তাপমাত্রা স্থির থাকে। স্ফুটনাঙ্ক, যে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয় তাকে ওই চাপে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলবো? একটা নির্দিষ্ট চাপে এবং যে তাপমাত্রায় কোনো তরল ফুটতে শুরু করবে। ধরো প্রমাণ চাপে তরল হিসাবে জল যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে প্রমাণ চাপে, তখন জলের স্ফুটনাঙ্ক কত বলা হবে? যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই তাপমাত্রা জল ফুটতে শুরু করছে, এই জন্য স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্ফুটনাঙ্ক একে বলে। স্ফুটনাঙ্ক খুব নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে, নির্দিষ্ট জলের ক্ষেত্রে একটা, অন্যান্য তরলের ক্ষেত্রে
আরও বিভিন্ন রকমেরই হবে। স্ফুটনাঙ্কের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। স্ফুটনাঙ্ক যে ফুটতে শুরু করবে তরল তাপ পেলে তার উপর বিভিন্ন বিষয়ের নির্ভর করে, যেমন তরলের প্রকৃতি। ওই বললাম আগে যত উদ্বায়ী হবে সে তরল, যদি উদ্বায়ী তরল হয় তো তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম হবে, এরকমভাবে। তরলের উপর বায়ুর চাপ যত কম হবে স্ফুটনাঙ্ক তত কম হবে। তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি বেশি থাকলে স্ফুটনাঙ্ক কম হতে পারে। ঘনীভবন বলতে এখানে আমরা ওই গ্যাসীয় অবস্থা থেকে যদি তরল অবস্থায় এরকমভাবে নিয়ে যাই তখন সেই পদার্থ এই ঘনীভবন ব্যাপারটা চলে আসে। কোনো পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরলে রূপান্তরকে ঘনীভবন বলা হয়। তাহলে গ্যাসীয় অবস্থা থেকে তরলে রূপান্তরিত হবে। অর্থাৎ যদি জলীয় বাষ্প থাকে তাকে যদি ঘনীভবন করি, অর্থাৎ তাপ নিষ্কাশন করা, এখানে এনার্জি নিষ্কাশন করতে হবে, যদি করা হয় তখন সে ঘনীভূত হয়ে তরলে অর্থাৎ জলে পরিণত হবে। এই ঘটনাকে আমরা ঘনীভবন বলবো। ঘনীভবন, ফ্রিজিং। যেমন জলীয় বাষ্পকে ঠান্ডা করলে জলে পরিণত হয়, একটু বলছিলাম। তো এই ঘনীভবনের প্রাকৃতিক বিভিন্ন রকম উদাহরণ আছে। যেমন প্রাকৃতিক ঘনীভবনের উদাহরণ কি? শিশির, কুয়াশা, মেঘ। এই শিশির, কুয়াশা, মেঘ এবং পরবর্তী যে বিষয়গুলো আবার পরের ভিডিওতে আমি আপলোড করব। আজকে এই পর্যন্ত।